নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত গল্প কৃতকর্ম। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক করবে, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবে। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত কৃতকর্ম। তাকে আপনারাও দেখেছেন নিশ্চয়। অবশ্য যদি কলকাতার চৌরঙ্গী অঞ্চলে আপনাদের যাতায়াত থাকে, ওই এলাকাতেই ঘোরে বেশিরভাগ। দীর্ঘ শ্যামবর্ণ মানুষটা, জীর্ণ রংচটা মিলিটারি পোশাক পরে, দুই পকেটে টফি আর লজেন্স বোঝাই করে নিয়ে বেড়ান। ছোট ছোট ছেলে দেখলেই তার কাছে যায়, অবাঙালিদের বলে, টফি খায়গা, টফি, চকোলেট। বাঙালিদেরকে বলে, অ খোকা, লজেন্স খাবে? ভালো লজেন্স, টফিও আছে, কি খাবে বলো? শুধু ছেলেদেরই বলে, মেয়েদের না। মেয়েদের দিকে তাকায়ও না পর্যন্ত। অধিকাংশ ছেলেরাই তাকে ভয় পায়, সঙ্গের লোকজন আরও বেশি। যারা চেনে বা নিত্য দেখে তারা আর ভয় পায় না, হাত পাতে। দুহাত বোঝাই করে তাদের দেয় সে সেই টফি আর লজেন্স। এই ওর কাজ। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে ঘুরে বেড়াবে। পকেটের মাল শেষ হলে গিয়ে ঢুকবে কোনো বাড়ি, বেশি নয়, ওই 2 পেগ মদ খাবে, তারপর গিয়ে বসবে ময়দানে কোথাও, যতক্ষণ না পাহারাওয়ালা এসে তুলে দেবে। তখন স্খলিত পদে কোনো বিলিতি সুরে শীষ দিতে দিতে ফিরে যাবে ইলিয়ট রোডের এক জরাজীর্ণ বাড়ির একতলার একখানা ঘরে। এইটাই ওর বর্তমান বাসা। ওর আশা আছে এইখান থেকেই একেবারে সে চলে যেতে পারবে অপার্থিব কোনো আশ্রয়, এমন জায়গায় যেখানে আর জীবন ধরনের সমস্যা নিয়ে মাথা ঘামাতে হবে না কোনো দিন। অসময়ে চাকরি ছেড়েছে বলে পেনশন পায় যৎ সামান্যই। সে টাকা ওর মদ খেতে এবং টফি লজেন্স বিলতেই শেষ হয়ে যায়। এই ঘরের ভাড়া এবং সকালের চা ও ব্রেকফাস্টের খরচ জোগায় ওর বোন। পাছে উপবাস করে মরে এই ভয়ে ওই বাড়ির মালিক অ্যাংলো ইন্ডিয়ান মহিলাটির সঙ্গে বন্দোবস্ত করেছে সে। টাকা একেবারে তার কাছেই দিয়ে যায়। ঘরের ভাড়া, চা ও ব্রেকফাস্ট বাবদ মাত্র 75টি টাকা নেন তিনি। সম্ভবত ওর অবস্থা দেখেই দয়া হয়েছে তার, তাই যেটুকু খরচ পড়ে তার বেশি তিনি নেন না। বোন আরও দিতে পারত, কিন্তু রাত্রে খাওয়া পড়েই থাকে, কোনো দিনই খায় না, বা খাবার মতো জ্ঞান থাকে না। তাই বাড়িওয়ালা ভদ্রমহিলাই সে ব্যবস্থা রদ করেছেন। বলেছেন, সকালেই আমি বেশি করে খাইয়ে দেব, এখন তুমি ভেবো না। দৈনিক একটা স্কোয়ার মিল খেলেও মানুষ বেঁচে থাকে, সুতরাং মরবার ভয় ওর নেই। মিছামিছি কেন আরো 40 টাকা জলে ফেলবে? অনিল রায়, অন্তত বাপ মা সেইটাই নাম রেখেছিলেন। সেটাকেও নিজে করে নিয়েছিল ও নীল রয়। ওর মাতামহ ছিলেন জজ, সিভিল জজ। কখনো বিলাতে যাননি, কিন্তু বিলিতি মানুষ ও বিলিতি জীবনযাপনের ওপর তার ছিল অচলা ভক্তি। ও নীল ছেলেবেলায় সেই মাতামহের কাছেই মানুষ হয়েছিল। তার কাছ থেকে পেয়েছিল সেই ভক্তি, পেয়েছিল সাহেবিয়ানার প্রতি ঘোরতর আসক্তি। দাদামশাইয়ের প্ররোচনা ও উদ্যমে সে বিলেত গিয়েছিল। সেখানকার মিলিটারি কলেজ থেকে পাশ করে একেবারে অফিসার হয়ে ফিরল। সাহেবিয়ানার যেটুকু বাকি ছিল সেটুকু হয়ে গেল এই কয় বছরে। মনে প্রাণে ইংরেজ সে, শুধু দেহে হতে পারেনি, এই ছিল ওর আফসোস। তাতে বাদী হয়েছিল গায়ের চামড়াটা। যদিচ রংটা বাদ দিলে ওর চেহারাটা ছিল সত্যিই দেখবার মতো। পুরো 6 ফুট উঁচু, 42 ইঞ্চি বুকের ছাতি,
লম্বা চওড়া দশাশয় পুরুষ যাকে বলে। ও যখন অফিসার হয়ে ফিরল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মুখ। সুতরাং এখানে তার থাকা হলো না বেশি দিন, শিগগিরই বাইরে যাওয়ার হুকুম হলো। কিন্তু তার আগেই ওর মা ওর একটি বিয়ে দিয়ে দিলেন। বিয়ে পাশ করা সুন্দরী মেয়ে, গান বাজনা জানে। ভালোই লাগলো অনিলের। শুধু যথেষ্ট মেম সাহেব নয়, এই হলো ওর আপত্তি। বিদেশ যাত্রার আগে ব্যবস্থা করে গেল, তার বউ এক মেম সাহেবের কাছে ইংরেজি বলতে কইতে শিখবে ও বিলিতি নাচের স্কুলে নাচ শিখবে। এরপর 4 বছর বলতে গেলে সে পৃথিবীর ঘাটে ঘাটে ভেসে বেড়ালো। নানা দেশ, নানা মানুষ, তার ফলে যেটুকু ভারতীয়তা ওর মধ্যে ছিল তাও মরে গেল। পাকাপাকি সাহেবী জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গেল সে। নিয়মিত মদ খাওয়া, নিয়মিত নাইট ক্লাবে হইহল্লা করা, কোথাও কোনো ত্রুটি রইল না। যুদ্ধের শেষে সাতঘাটের জল খেয়ে আবার যখন দেশে ফিরল অনিল, তখন আর আগের মতো আত্মীয়দের সঙ্গে একবারেই যে থাকা সম্ভব নয়। মাকে সে স্পষ্টই জানিয়ে দিল সে তার মতো জীবন কাটাতে চায়, এবং মা কি ভাই বোনেদের সঙ্গে এক বাড়িতে থাকলে সেটা তো হতে পারবে না। অতএব সে আর তার স্ত্রী অতঃপর থেকে পৃথকই থাকবে। অবশ্য তখনই অত বড় একটা আঘাত না দিলেও চলত তার, কারণ কলকাতার বাইরে বাইরেই থাকতে হয়েছে তাকে বেশ কয়েক বছর। বুসোয়াল, পুনা, ব্যাঙ্গালোর, আগ্রা, মিরাট, যে জীবন সে চাইছিল সে জীবনই পেয়েছিল সে। অপর অফিসারদের সঙ্গে মেলামেশা, অফিসার্স ক্লাবে মদ খাওয়া ও তাস খেলা, এবং মধ্যে মধ্যে সাহেব বন্ধুদের বাড়ি নাচের মজলিসে যোগ দেওয়া। কোনো মিলিটারি অফিসারই যারা একটু ভদ্রভাবে থাকতে চান তাদের নিজের মাইনেতে চলে না, তাই অনিলেরও চলত না। যদি না তার বিবেচক দাদামশাই মরবার সময় কিঞ্চিত টাকা তাকে দিয়ে যেতেন। বেশি কিছু না হলেও সামান্য সামান্য ভেঙে খাবার পক্ষে ঢের। এইভাবে কাটল পুরো 10টি বছর। তারপর তদবির তদারক করে যখন কলকাতায় বদলি হয়ে এলো অনিল, তখন ওর মা মারা গেছেন। ভাই দিল্লিতে বসেছে স্থায়ীভাবে। কলকাতার বাসার আর চিহ্ন মাত্র নেই। থাকার মধ্যে আছে ওর একটি বোন, সেও বিবাহিতা। সুতরাং আত্মীয়দের সঙ্গে থাকবার কোনো প্রশ্নই উঠল না। তাই বলে ফোর্ট উইলিয়ামেও থাকেনি সে। আরেকটু তদবির করে বাইরে বাসা করবার অনুমতি আদায় করল, এবং চৌরঙ্গি অঞ্চলে খাস সাহেবদের মধ্যে একটা ফ্ল্যাট ভাড়া করল। এতদিনে বহুদিনের স্বাদ মিটল তার। ঠিক এই সময়ে সহসা একদিন দেখা হয়ে গেল মিটফোর্ডের সঙ্গে। মিটফোর্ড আমেরিকান, ইতালির যুদ্ধক্ষেত্রে আলাপ হয়েছিল তার সঙ্গে। সে আলাপ বন্ধুত্বে পরিণত হতে দেরি হয়নি। অবশ্য তখন কেউই ভাবেনি যে আবার দুজনে দেখা হবে। অনিলের চিঠিপত্র লেখার বিশেষ অভ্যাস ছিল না বলে যোগাযোগও ছিল না। হঠাৎ কলকাতার রাস্তায় দেখা হয়ে যেতে দুই বন্ধুই তাই খুব আনন্দিত হল। অনিল তাকে টেনে নিয়ে এলো নিজের ফ্ল্যাটে। স্ত্রী রীতার সঙ্গে আলাপ করিয়ে দিলে এবং ডিনার খাইয়ে তবে ছাড়লে। এরপর থেকে মিটফোর্ডের সঙ্গে বন্ধুত্বটা আরও যেন গাঢ় হয়ে উঠল। মিটফোর্ড এসেছে এখানে যুক্তরাষ্ট্রে চাকরি নিয়ে। মার্কিন পররাষ্ট্র বিভাগে যেসব বিশেষ প্রচার ব্যবস্থা হয়েছে তারই একজন প্রধান কর্মকর্তা হিসাবে। কলকাতায় সে নতুন, বন্ধুবান্ধব বা পরিচিতদের সংখ্যা তার এখানে খুবই কম। সেও অনিলকে পেয়ে তাই বেঁচে গেল যেন। ওকে সে সত্যিই পছন্দ করত। প্রথম প্রথম তার এই সাহেবী জীবনের অন্ধ অনুকরণ করার প্রয়াস দেখে হাসত মিটফোর্ড। বলতো, ইংরেজদের তাড়াতে চাইছো তোমাদের দেশ থেকে, অথচ এমন করে তাদের নকল করছো, লজ্জা করে না তোমার? অনিল হেসে জবাব দিত, তাদের তাড়াতে চাইছি তারা আমাদের মাথার ওপর মনিব হয়ে বসে থাকতে চায় বলে। জাতি হিসাবে তাদের ওপর আমাদের বিতৃষ্ণা, কেননা তারা বিদেশি এবং শোষক। ব্যক্তিগতভাবে কোনো রাগ তো নেই আমাদের,
ইংরেজদের বহু এমন গুণ আছে যাকে আমাদের নেতারাও শ্রদ্ধার চোখে দেখেন, অনুকরণ করতে চেষ্টা করেন। এরপরও দু একবার মিটফোর্ড বোঝাতে চেষ্টা করেছেন তাকে, যার যার জাতীয় বৈশিষ্ট্য তার তার বজায় রাখা উচিত। এমন করে মনে প্রাণে বিদেশি সাজার কোনো অর্থই হয় না। কিন্তু অনিল হেসে উড়িয়ে দিয়েছে সে কথা। বলেছে, ভাই, দেহে তো কোনোদিনও সাহেব হতে পারবো না, মনে প্রাণে যদি একটু হই তো ক্ষতি কি? কিন্তু সে মতভেদ নিতান্তই তুচ্ছ, তাতে বন্ধু হতে আটকায়নি কারুরই, এখানেও আটকালো না। বরং এই নির্বান্ধব দেশে অনিলকে পেয়ে বেঁচে গেল মিটফোর্ড। তার একটা আড্ডা দেবার জায়গা হলো। প্রথম প্রথম শুধু শনি রবিবারে আসত সে, তার মধ্যে আরও একটা দিন হলো। তারপরে প্রায় প্রত্যহ সন্ধ্যায় এসেই সে আড্ডা জমাত। কোনো কোনো দিন সেই ওদের নিয়ে যেত বাইরে কোথাও ডিনার খাওয়াতে, আবার কোনো কোনো দিন এদের এখানে ডিনার খেয়ে ফিরত সে। একটা অসুবিধা এই যে অনিল যেমন বাঙালি খাবার একদম পছন্দ করত না, মিটফোর্ডের আবার তেমনই তাতেই প্রবল আসক্তি। অবশ্য রীতা বাঙালি রান্না ভোলেনি, সে নিজেই মিটফোর্ডের জন্যে দু একটা খাবার তৈরি করে রাখত। ক্রমে এমন হলো যে অনিল বাড়ি থাকে না, মিটফোর্ড এসে শুধুই রীতা আর তার ছেলে দুটোর সঙ্গে আড্ডা দিয়ে চলে যায়। অনিলের দুই ছেলেই আঙ্কেল ববির খুব ভক্ত হয়ে উঠল। ওই নামেই তাকে ডাকতে শিখিয়েছে মিটফোর্ড, কারণ আঙ্কেল ববির মতো এত রকমের উদ্ভট উদ্ভট খেলা কেউ জানে না। পাপা তো নয়, মামিও না, আর এত খেলনা ছবির বইও কেউ আনে না তাদের জন্যে। পাপা শুধু নিয়ে আসে 2 পকেট বোঝাই করে চকলেট, টফি আর লজেন্স, কিন্তু শুধু খাওয়াতে তাদের মন ওঠে না। রীতাকেও খুব ভালো লেগেছিল মিটফোর্ডে। তার শান্ত স্বভাব ও মধুর প্রকৃতির জন্যে রীতিমতো শ্রদ্ধাই করত সে। সুতরাং স্বামী তো বটে, স্ত্রীও ওর অন্তরঙ্গ বন্ধু হয়ে উঠল। রীতা ও নিজের মতো অত হইহল্লা ঘোরাঘুরি পছন্দ করত না, কিন্তু অনিলের ওটা হয়ে গেছিল জীবনের অঙ্গ। ক্লাবে যাওয়া তার চাই, নাচ গান হল্লা এগুলো। প্রথম প্রথম অতিথিকে ফেলে যেতে একটু বিবেকে বাধ্য তার, কিন্তু পরে যখন লক্ষ্য করল যে ববি তার স্ত্রী ও ছেলে মেয়েদের সঙ্গে গল্প করে বেশ সুখে থাকে, তখন 1-8 দিন সরে পড়তে লাগল। আর একটু সয়ে যেতে অনুপস্থিতির মাত্রাটা বাড়িয়ে দিলে সে। শেষে এমন হলো যে যদি বা ডিনারের সময়টা পর্যন্ত কোনো মতে থাকত অনিল, ডিনারের পর্ব শেষ হলেই সরে পড়ত কোনো না কোনো ছুতোয়। রীতা আপত্তি করলে বলতো, তোমাকে তো গল্প করবার লোক দিয়ে গেলুম বাপু, আর কেন আমাকে আটকাও? ববি তো তাস খেলার রসে বঞ্চিত, আমার আবার ওসব একটু না হলে চলে না যে। যেদিন মিটফোর্ড ওদের কোনো হোটেলে নিয়ে যেত ডিনার খাওয়াতে, সেদিনও ডিনারের শেষে স্ত্রী পুত্রদের ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে সে ক্লাবে চলে যেত। এইভাবে মাস 6 কাটবার পর রীতা হঠাৎ বড় গোলযোগ শুরু করলে, তোমার মতলবটা কি বলো দেখি? এ যেন মনে হচ্ছে তুমি আমাকে হস্তান্তরিত করতে পারলে বাঁচো। রীতার কথা শুনে জোরে হেসে ওঠে অনিল, কিন্তু রীতার মুখের মেঘ কাটে না। সে বলে, আমি কিন্তু তোমাকে ওয়ার্নিং দিলুম, এরপর অপ্রীতিকর যদি কিছু ঘটে আমাকে দোষ দিও না। আরো 2 মাস পরে রীতা আর একবার কথাটা তুলল, বলল, আচ্ছা, স্ত্রী পুত্র সংসার এর চেয়েও কি তোমার ক্লাব বড়? তবে তুমি আমাদের প্রত্যহ ফেলে অমন করে ছোট কেন? একদিনও কি থাকতে পারো না? রীতার প্রতিবাদে একটু কাজ হলো। পরপর 2-3 দিন কোনো মতে বাড়িতে রইল অনিল, কিন্তু আর পারল না। কি একটা ছুতো করে একদিন বেরিয়ে পড়ল, ফের সেই ক্লাব নাইট। আড়ালে একদিন মিটফোর্ডের কাছে চোখ মুটকে বলল, সন্ধে রাত্রিরে বসে বসে মেয়ে ছেলের সঙ্গে গল্প করা ও তোমারই পোষায় বন্ধু, যতদিন বাঁচব আমার পোষাবে না। মিটফোর্ড হেসেছিল একটু, কিন্তু রীতা
আর কোনো অনুযোগ করেনি স্বামীর কাছে, কোনো অনুরোধও না। অনিল যদি একেবারে বেহুশ না হতো তো লক্ষ্য করত যে বড় বেশি নিস্তব্ধ হয়ে গেছে সে, বড় বেশি চুপচাপ। তারপরই বোধহয় বিগত পর্বের মাস 2 পরে একদিন বিধাতা রূঢ় আঘাত এনে হুঁশ করিয়ে দিলেন অনিলের। সেদিন বিকেলে বাড়ি ফিরে অনিল দেখল ফ্ল্যাটটা বড়ই খালি খালি। রীতা এবং 2 ছেলে সকলেই যেন কোথায় গেছে। একটু বিস্মিত হলো সে। সাধারণত এ সময় রীতা কোথাও যায় না, আয়াটাকেও দেখা যাচ্ছে না। থাকার মধ্যে আছে শুধু বাবুর্চি তৈফুর। তৈফুরকে ডেকে জিজ্ঞেস করল, মেম সাহেব কাহা গিয়া তৈফুর? সে দুহাতে এক বিচিত্র ভঙ্গি করে বললে, क्या मालूम साहब, वो साहब आया था दोपहर में, वो अंकल साहब, उन्हीं का साथ मेम साहब चली गई और बाच्चा लोग भी बाक्स बुक्स लेके। চমকে লাফিয়ে উঠল অনিল, যেন ইলেকট্রিক শক খেলো একটা। চারিদিকে তাকিয়ে দেখলে একবার ভালো করে, রীতার 3টে নতুন সুটকেসই নেই, তার মধ্যে 2টো তো গত মাসেই কিনেছে। পাগলের মতো গিয়ে স্ত্রীর আলমারিটা খুলে ফেলল, সব খালি, শুধু 2-1খানা পুরনো রংচটা কাপড় পরে আছে আর কতক ছেঁড়া জামা। ছেলেদের পোশাকের দেরাজটার টানাগুলো টেনে নামিয়ে ফেলল মেঝেতে, সেখানেও এই একই ইতিহাস। তবু বিশ্বাস হয় না কথাটা। ঝগড়া করে চলে গেছে, রাগ করে গেছে? কই ঝগড়া তো হয়নি, বহুকালের মধ্যে কোনো রাগারাগিও হয়নি ওদের। তখনই ছোটে নিচে, জুতো খুলে স্লিপারে পা গলিয়েছিল কিনা তাও মনে পড়ে না। একটা ট্যাক্সি নিয়ে চলে যায় মিটফোর্ডের অফিসে। ওকে একবার জানানো দরকার, একজনের চেয়ে দুজনে খোঁজা অনেক ভালো। কিন্তু সেখানে যে আরো বিস্ময় অপেক্ষা করছিল ওর জন্যে, আরো আঘাত। মিটফোর্ড অফিসে নেই, সে স্বদেশেই অন্য কাজ পেয়েছে, ভালো চাকরি। হপ্তা 3 আগেই এখান থেকে ছাড়া পেয়ে গেছে সে। শুধু পাসপোর্ট প্যাসেজ, এই জন্যেই কয়েকদিন দেরি হয়ে গেল। যতদূর তারা জানে আজই বিকেলে প্লেনে রওনা হয়ে গেছে সে। সে প্লেন সোজা করাচি যাবে, সেখান থেকে রোম, ফ্রাঙ্কফুর্ট আর লন্ডন হয়ে তবে নিউ ইয়র্ক, অর্থাৎ ভারতের মাটিতে আর নামবে না কোথাও। পার চলতে চায় না, তবু স্খলিত পদে একবার শ্বশুর বাড়ির দিকে যায় অনিল। শ্বশুর নেই, বড় সম্বন্ধী আছে। সেই তিক্তস্বরে বললে, এমনই একটা যে কিছু হবে তা তো আমরা জানতুম মশায়, শুধু তুমি অন্ধ বলে কিছু দেখতে পাওনি। তা দুঃখ কি? তোমার জীবনের সবচেয়ে যা শ্রেষ্ঠ অর্ঘ, তাই তো নিয়েছেন তোমার সাদা চামড়ার দেবতা। তোমার জীবন তো ধন্য হয়ে গেছে। আর শুনতে পারে না অনিল, বিশ্বাসও যেন হতে চায় না তবুও। ছোটে দমদমে প্যাসেঞ্জারদের তালিকাও দেখে। হ্যাঁ, মিটফোর্ড আর তার স্ত্রী সেই প্লেনেই গেছে বটে, সঙ্গে 2টি বাচ্চা, ইউজিন রয় আর লাডলি রয়, অনিলেরই আদরের দেওয়া নাম। তারপর যে কি তা অনিলেরও ভালো করে আর মনে নেই, ভাবেও না যে কিছু। কি করে যে মাস 6 মধ্যে এই অবস্থায় এসে পৌঁছল তা বোধ করি কেউই জানে না। বন্ধুরা না থাকলে বিনা ছুটিতে অবিরাম কামাই করার জন্যে বরখাস্তই হতো সে চাকরি থেকে। কোনো মতে সামান্য পেনশন বরাদ্দ হয়ে সে অব্যাহতি পেল। সে ফ্ল্যাট, সে জিনিসপত্র সব ফেলে এসেছিল সে সেদিনই। ছোট বোন এই আশ্রয়টুকুর ব্যবস্থা না করলে বোধহয় ওর পাগলাগারদে যাওয়া ছাড়া উপায় থাকতো না, কিংবা কোনো ভ্যাগান ঠোমে। দেখেছেন তাকে আপনারাও, অবশ্য যদি কলকাতার চৌরঙ্গি অঞ্চলে যাতায়াত থাকে। ওই এলাকাতে ঘুরে এসে বেশিরভাগ পকেটে থাকে চকলেট, টফি আর লজেন্স। ছোট ছেলে দেখলে কাছে গিয়ে জিজ্ঞেস করে, লজেন্স খাবে খোকা, কিংবা টফি খায়গা?
শুধু ছেলেদেরই জিজ্ঞেস করে, মেয়েদের নয়। মেয়েদের দিকে যে তাকায় না সে। শুনছিলেন আজকের গল্প শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত কৃতকর্ম। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে এবং গল্প থাকবে। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তবে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।